নমস্কার, আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী। আমার জীবনের দুটি মাত্র লক্ষ্য ছিল, আমার স্ত্রী এবং আমার ব্যবসা। পূর্বে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম। সেখানে আমার স্ত্রীর প্রতি সমাদরের অভাব হওয়াতে আমি দাদার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। দাদাই উপার্জন করে আমাকে পালন করেছিলেন। অতএব সহসা সস্ত্রীক তার আশ্রয় ত্যাগ করে আসা আমার পক্ষে দুঃসাহসের কাজ ছিল না। কিন্তু কখনো নিজের উপরে আমার বিশ্বাসের ত্রুটি ছিল না। আমি নিশ্চয়ই জানতাম, সুন্দরী স্ত্রীকে যেমন বশ করেছি, বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও তেমন বশ করতে পারব। মহিমচন্দ্র এ সংসারে কখনোই পিছিয়ে পড়ে থাকবে না। পুলিশ বিভাগে সামান্যভাবে প্রবেশ করলাম। অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হতে অধিক বিলম্ব হল না। তবে উজ্জ্বল শিখা থেকে যেমন কাজল উৎপন্ন হয়, তেমনি আমার স্ত্রীর প্রেমেও ঈর্ষা এবং সন্দেহের কালিমা বের হতো। আর সেটাও আমার কিছু কাজের ব্যাঘাত ঘটাত। কারণ পুলিশের কাজে স্থান, অস্থান, কাল, অকাল বিচার করলে চলে না। বরঞ্চ স্থানের চেয়ে অস্থান এবং কালের চেয়ে অকালের চর্চাই বেশি করতে হয়। আর ঠিক সেই কারণে আমার স্ত্রীর স্বভাবসিদ্ধ সন্দেহ আরো যেন দুর্নিবার হয়ে উঠত। সে আমাকে ভয় দেখাবার জন্য বলতো, আমি তাকে বলতাম, দেখো, সন্দেহ করা আমাদের ব্যবসা, সে কারণে ঘরের মধ্যে সেটাকে আনি না। স্ত্রী বলতো, ডিটেকটিভ লাইনে আমি সকলের সেরা হব, একটা নাম রাখবো, এই প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল। এ সম্বন্ধে যত কিছু বিবরণ এবং গল্প আছে তার কোনোটাই পড়তে বাকি রাখিনি। কিন্তু পড়ে কেবল মনের অসন্তোষ এবং অধীরতা বাড়তে লাগলো। কারণ আমাদের দেশের অপরাধীগুলো ভীরু এবং নির্বোধ। অপরাধগুলো নির্জীব এবং সরল। তার মধ্যে দুরূহতা, দুর্গমতা বলে কিছুই নেই। আমাদের দেশের খুনি মনোরক্তপাতের উৎকট উত্তেজনা কোনো মতে নিজের মধ্যে সংবরণ করতে পারে না। জালিয়াতি করতে যে জাল বিস্তার করে, তাতে অনতিবিলম্বে সে নিজেই আপাদমস্তক জড়িয়ে পড়ে। অপরাধ থেকে নির্গমনের কূটকৌশল সে কিছুই জানে না। এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাজের সুখ নেই গৌরব। বড়বাজারের মারোয়ারি জুয়া চোরকে অনায়াসে গ্রেফতার করে কতবার যে মনে মনে বলেছি, ওরে অপরাধী কুলের কলঙ্ক, পরে সর্বনাশ করা গুণী ওস্তাদ লোকের কর্ম। তোর মতো আনাড়ি নির্বোধের সাধু তপস্বী হওয়া উচিত ছিল। খুনিকে ধরে তার প্রতি স্বগত মন্তব্য করেছে। গভর্নমেন্টের সমুন্নত ফাঁসি কাঠ কি তোদের মতো গৌরবহীন প্রাণীদের জন্য তৈরি হয়েছিল? হ্যাঁ, তোদের না আছে উদার কল্পনা শক্তি, না আছে কঠোর আত্মসংযম। তোরা বেটারা খুনি হবার স্পর্ধা করিস। আমি কল্পনা চক্ষে যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ পথের দুই পাশে শীত বাষ্প আচ্ছন্ন গগনচুম্বী অট্টালিকা শ্রেণী দেখতে পেতাম, তখন আমার শরীর ভেতর থেকে বেশ রোমাঞ্চিত হয়ে উঠত। ভাবতাম, এই অট্টালিকাগুলি এবং পথ উপপথের মধ্যে দিয়ে যেমন জনস্রোত, কর্মস্রোত, উৎসব স্রোত, সৌন্দর্য স্রোত প্রতিনিয়ত বয়ে যাচ্ছে, তেমনি সর্বত্র একটা হিংস্র কুটিল, কালো কুঞ্চিত ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে নিজের পথ করে চলেছে। তারই মধ্যে ইউরোপীয় সামাজিকতার হাস্য কৌতুক শিষ্টাচার এমন বিরাট ভীষণ রমণীয়তা লাভ করেছে। আর আমাদের কলকাতায় রাস্তার পাশের জানালা খোলা বাড়িগুলির মধ্যে রান্না বান্না, গৃহকার্য, পরীক্ষার পাঠ, দাসদাবার বৈঠক, দাম্পত্য কলহ, বড় জোর ভাতৃবিচ্ছেদ এবং মকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছুই নেই। কোনো একটা বাড়ির দিকে চেয়ে কখনো এ কথা মনে হয় না যে হয়তো এই মুহূর্তে এই বাড়ির কোনো একটা কোণে শয়তান মুখ খুঁজে বসে তার কালো কালো ডিমগুলিতে তা দিচ্ছে। আমি অনেক সময়ই রাস্তায় বের হয়ে পথিকদের মুখ ও তাদের চলার ভঙ্গি দেখতাম। ভাবে ভঙ্গিতে যাদের কিছুমাত্র সন্দেহজনক বোধ হয়েছে, আমি অনেক সময় গোপনে তাদের অনুসরণ করেছি। তাদের নাম, ধাম, ইতিহাস অনুসন্ধান করেছি।
অবশেষে পরম নৈরাশ্যের সহিত আবিষ্কার করেছি তারা নিষ্কলঙ্ক ভালো মানুষ। এমনকি তাদের আত্মীয় বন্ধু বান্ধবেরাও তাদের সম্বন্ধে আড়ালে কোনো প্রকার গুরুতর মিথ্যা অপবাদও প্রচার করে না। পথিকদের মধ্যে সবচেয়ে যাকে পাষণ্ড বলে মনে হয়েছে, এমনকি যাকে দেখে নিশ্চিতভাবে মনে করেছি যে এইমাত্র সে একটা উৎকৃষ্ট দুষ্কার্য করে এসেছে, সন্ধান করে জেনেছি সে একটা ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত, তখনও পড়াশোনা শেষ করে বাড়ি ফিরছে। এসব লোকেরাই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলে বিখ্যাত চোর ডাকাত হয়ে উঠতে পারে। কেবলমাত্র যথোচিত জীবনী শক্তি এবং যথেষ্ট পরিমাণ পৌরুষের অভাবেই আমাদের দেশে এরা কেবল পণ্ডিতি করে বৃদ্ধ বয়সে পেনশন নিয়ে মরে। বহু চেষ্টা এবং সন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিতটার নিরীহতার প্রতি আমার যেরূপ সুগভীর অশ্রদ্ধা জন্মেছিল, অতি ক্ষুদ্র কোনো খটিবাটি চোরের প্রতিও তেমন হয়। অবশেষে এক সন্ধ্যাবেলায় আমাদেরই বাসার অনতি দূরে একটা গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখলাম। বিনা আবশ্যকে সে উৎসুকভাবে একই স্থানে ঘোরাফেরা করছে। তাকে দেখে আমার সন্দেহ মাত্র রইল না যে সে একটা কোনো গোপন দুরভিসন্ধিতে নিযুক্ত রয়েছে। নিজে অন্ধকারে প্রচ্ছন্ন থেকে তার চেহারাখানা বেশ ভালো করে দেখে নিলাম। তরুণ বয়স, দেখতে সুশ্রী। আমি মনে মনে বললাম, দুষ্কর্ম করার এই তো সঠিক উপযুক্ত চেহারা। নিজের মুখশ্রী যাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী, তারা যেন সকল অপরাধের কাজ সযত্নে পরিহার করে। সৎভাবে কাজ করে তারা নিষ্ফল হতে পারে, কিন্তু দুষ্কর্ম দ্বারা সফলতা লাভও তাদের পক্ষে দুরাশা। দেখলাম এই ছোকরাটির চেহারাটাই এর সর্বপ্রধান বাহাদুর। সেজন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরে তার তারিফ করলাম। বললাম, ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়েছেন সেটাকে রীতিমতো কাজে লাগাতে পারো, তবেই তো বলি সাবাস। আমি অন্ধকারে থেকে তার সামনে এসেই পিঠ চাপিয়ে বললাম, এই যে ভালো আছেন তো? সে তৎক্ষণাৎ ভীষণ রকম চমকে গিয়ে একেবারে ফ্যাকাশে হয়ে উঠল। আমি বললাম, মাফ করবেন, আমার ভুল হয়েছে। হঠাৎ আপনাকে অন্য লোক ঠাউরেছিলাম। মনে করলাম কিছুমাত্র ভুল করিনি, যা ঠাউরেছিলাম তাই বলে। কিন্তু এতটা বেশি চমকে ওঠা তার পক্ষে অনুপযুক্ত হয়েছিল। এতে আমি কিছু ক্ষুণ্ণ হলাম। নিজের শরীরের প্রতি তার আরো অধিক দখল থাকা উচিত ছিল, কিন্তু শ্রেষ্ঠতার সম্পূর্ণ আদর্শ অপরাধী শ্রেণীর মধ্যেও বিরল। চোরকেও সেরা চোর করে তুলতে প্রকৃতি কৃপণতা করে থাকে। আড়ালে এসে দেখলাম সে ত্রস্তভাবে গ্যাস পোস্ট ছেড়ে চলে গেল। পিছনে পিছনে গেলাম। দেখলাম গোলদিঘির মধ্যে প্রবেশ করে পুকুরের ধারে ঘাসের ওপর সে চিত হয়ে শুয়ে পড়ল। আমি ভাবলাম, উপায় চিন্তার এক স্থান বটে। গ্যাস পোস্টের তলদেশ থেকে অনেকাংশে ভালো। লোকে যদি কিছু সন্দেহ করে তো বড়জোর এই ভাবতে পারে যে ছোকরাটি অন্ধকারে আকাশে প্রিয়সীর মুখচন্দ্র এঁকে কৃষ্ণপক্ষে রাত্রির অভাব পূর্ণ করছে। ছেলেটির প্রতি ক্রমেই আমার মন আকৃষ্ট হতে লাগলো। অনুসন্ধান করে তার ঠিকানা জানলাম। মনোমথ তার নাম। সে কলেজের ছাত্র, পরীক্ষায় ফেল করে গ্রীষ্মের ছুটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার বাসার সহবাসী ছাত্ররা সকলেই নিজেদের বাড়ি চলে গেছে। দীর্ঘ ছুটিতে সব ছাত্ররাই বাসা ছেড়ে পালায়। এই লোকটিকে কোন দুষ্ট গ্রহ ছুটি দিচ্ছে না সেটা বার করতে কৃত সংকল্প হলাম। আমিও ছাত্র সেজে তার বাসার একাংশ গ্রহণ করলাম। প্রথম দিন যখন সে আমাকে দেখলো, কেমন একরকম করে সে আমার মুখের দিকে চাইল। তার ভাবটা বুঝতে পারলাম না। যেন সে বিস্মিত, যেন সে আমার অভিপ্রায় বুঝতে পেরেছে, এমনই একটা ভাব। বুঝলাম শিকারীর উপযুক্ত শিকার বটে। একে সোজাভাবে ফস করে কায়দা করা যাবে না। অথচ যখন তার সঙ্গে প্রণয় বন্ধনের চেষ্টা করলাম, তখন সে ধরা দিতে কিছুমাত্র দ্বিধাবোধ করল না। কিন্তু মনে হলো সেও আমাকে সুতীক্ষ্ণ দৃষ্টিতে দেখে, সেও আমাকে চিনতে চায়। মনুষ্য চরিত্রের প্রতি এই রকম সদা সতর্ক সজাগ কৌতূহল এগুলো ওস্তাদের লক্ষ্য। এত
চাতুরি দেখে বড় খুশি হলাম। মনে ভাবলাম, মাঝখানে একজন রমণী না আনলে এই অসাধারণ অকাল ধূর্ত ছেলেটির হৃদয় তার উদ্ঘাটন করা সহজ হবে না। একদিন গদগদ কণ্ঠে মনমথকে বললাম, ভাই, একটি স্ত্রীলোককে আমি ভালোবাসি, বুঝলে, কিন্তু সে আমাকে ভালোবাসে না। প্রথমে সে যেন কিছুটা চকিতভাবে আমার মুখের দিকে চাইল, তারপর ঈষৎ এসে বলল, এরূপ দুর্যোগ বিরল নয়। এই প্রকার মজা করার জন্যই কৌতুককর বিধাতা নরনারীর প্রভেদ করেছেন। আমি বললাম, তোমার পরামর্শ সাহায্য চাই ভাই। সে সম্মত হল। আমি বানিয়ে বানিয়ে অনেক ইতিহাস বললাম। সে সাগ্রহে কৌতূহলে সমস্ত কথা শুনল, কিন্তু বেশি কথা বললাম না। আমার ধারণা ছিল, ভালোবাসার, বিশেষত গর্হিত ভালোবাসার ব্যাপারে বিশেষ কিছু প্রকাশ করে বললে মানুষের মধ্যে অন্তরঙ্গতা দ্রুত বেড়ে ওঠে, কিন্তু বর্তমান ক্ষেত্রে তার কোনো লক্ষণ দেখা গেল না। ছোকরাটি আগের থেকে যেন চুপ মেরে গেল, অথচ সব কথা যেন মনে গেঁথে নিল। ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা রইল না। এদিকে মনমথ প্রতিদিন গোপনে দরজা বন্ধ করে কি করে এবং তার গোপন অভিসন্ধি কিভাবে কতদূর এগোচ্ছে আমি তার সঠিক ঠিকানা করতে পারলাম না। অথচ এগোচ্ছিল তার সন্দেহ নেই, কি একটা নিগূঢ় ব্যাপারে সে ব্যাপৃত আছে, এবং সম্প্রতি সেটা অত্যন্ত পরিপক্ক হয়েছে তা এই নবযুবকটির মুখ দেখা মাত্র বোঝা যেত। আমি গোপন চাবির সাহায্যে তার ডেস্ক খুলে দেখেছি। তাতে অত্যন্ত একটা দুর্বোধ্য কবিতার খাতা, কলেজের বক্তৃতার নোট এবং বাড়ির লোকের গোটাকত অকিঞ্চিৎকর চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। কেবল বাড়ির চিঠি থেকে এই প্রমাণ হয়েছে যে বাড়ি ফেরার জন্য আত্মীয় স্বজন বারংবার প্রবল অনুরোধ করছে, তবুও সে বাড়ি যায়নি। বাড়ি না যাওয়ার একটা সঙ্গত কারণ অবশ্য আছে। সেটা যদি ন্যায়সঙ্গত হতো তবে নিশ্চয়ই কোথায় কোথায় এতদিনে ফাঁস হয়ে যেত, কিন্তু তার সম্পূর্ণ বিপরীত হওয়ার সম্ভাবনা থাকাতেই এই ছোকরাটির গতিবিধি এবং ইতিহাস আমার কাছে এমন অত্যন্ত ঔৎসুক্যজনক হয়েছে যে অসামাজিক মনুষ্য সম্প্রদায় পাতালের নিচে সম্পূর্ণ আত্মসমর্পণ করে এই বৃহৎ মনুষ্য সমাজকে সর্বদাই নিজের দিক থেকে দোলায়মান করে রেখেছে। এই বালকটি সেই বিশ্বব্যাপী বহু পুরনো বৃহৎ জাতির একটি অঙ্গ। এ সামান্য একজন স্কুলের ছাত্র নয়, এ জগতের বুকে বিহারিণী সর্বনাশিনীর এক প্রলয় সহচর। আধুনিক কালের চশমা পরা নিরীহ বাঙালি ছাত্রের বেশে কলেজে পাঠ অধ্যয়ন করছে। নরমুণ্ডধারী কাপালিক বেশে এর ভৈরবতা আমার কাছে আরো ভৈরবতর হতো না আমি একে ভক্তি করি। অবশেষে সশরীরে রমণীর অবতারণা করতে হলো। পুলিশের বেতনভোগী হরিমতি আমার সহায়ক হল। মনমথকে জানালাম আমি এই হরিমতিরই হতভাগ্য প্রণয়াকাঙ্ক্ষী। একে লক্ষ্য করে আমি কিছুদিন বন দিঘির ধারে মনমথের পার্শ্বচর হই। আবার গগনে কেমন সুধাংশু উদয় রে কবিতাটি বারংবার আবৃত্তি করতে লাগলাম, এবং হরিমতিও কতকটা অন্তরের সঙ্গে কতটা লীলা সহকারে জানালো যে তার চিত্ত সে মনমথকে সমর্পণ করেছে, কিন্তু আশানুরূপ কোনো ফল হল না। মনমথ সুদূর নির্লিপ্ত অবিচলিত কৌতূহলের সঙ্গে সমস্ত পর্যবেক্ষণ করতে লাগলো। এমন সময় একদিন মধ্যাহ্নে তার ঘরের মেঝেতে একখানি চিঠির গুটি কতক ছেঁড়া অংশ কুড়িয়ে পেলাম। জোড়া দিয়ে দিয়ে এই অসম্পূর্ণ বাক্যটুকু আদায় করলাম। আজ সন্ধ্যা 7টার সময় গোপনে তোমার বাসায়। অনেক খুঁজে আর কিছুই বের করতে পারলাম না। আমার অন্তঃকরণ পুলকিত হয়ে উঠল। মাটির মধ্যে থেকে কোনো বিলুপ্ত বংশ প্রাচীন প্রাণীর একখণ্ড হার পেলে প্রত্নজীবতত্ত্ববিদের কল্পনা যেমন মহানন্দে সজাগ হয়ে ওঠে, আমারও কতকটা সেই অবস্থাই হলো। আমি জানতাম আজ রাত্রি 10টার সময় আমাদের বাসায় হরিমতির আবির্ভাব হওয়ার কথা আছে। ইতিমধ্যে সন্ধ্যা 7টার সময় ব্যাপারটা কি? ছেলেটির যেমন সাহস তেমনই তীক্ষ্ণ বুদ্ধি। যদি কোনো গোপন অপরাধের কাজ করতে হয় তবে ঘরে যেদিন
অবকাশ বুঝে করা ভালো। প্রথমত প্রধান ব্যাপারের দিকে সকলের দৃষ্টি আকৃষ্ট থাকে। দ্বিতীয়ত যেদিন যেখানে কোনো বিশেষ সমাগম আছে সেদিন সেখানে কেউ ইচ্ছা করে কোনো গোপন ব্যাপারের অনুষ্ঠান করবে তা কেউ সম্ভব মনে করবে না। হঠাৎ আমার সন্দেহ হলো যে আমার সঙ্গে এই নতুন বন্ধুত্ব এবং হরিমতির সঙ্গে এই প্রেমাভিনয় এ কেউ মন মতো নিজের কার্যসিদ্ধির উপায় করে নিয়েছে। এই জন্য সে নিজেকে ধরাও দেয় না, নিজেকে ছাড়িয়েও নেয় না। আমরা তাকে তার গোপন কাজ থেকে আড়াল করে রাখছি। সকলেই মনে করছে যে সে আমাদের নিয়েই ব্যাপৃত আছে। সেও সেই ভ্রম দূর করতে চায় না। তর্কগুলো একবার ভেবে দেয়। যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করে শূন্য বাসায় একলা পড়ে থাকে, নির্জন স্থানে তার বিশেষ প্রয়োজন আছে এ বিষয়ে কারো সংশয় থাকতে পারে না। অথচ আমি তার বাসায় এসে তার নির্জনতা ভঙ্গ করেছি এবং একটা রমণীর অবতারণা করে নতুন উপদ্রব তৈরি করেছি। কিন্তু তার সত্ত্বেও সে বিরক্ত হয় না, বাসা ছেড়ে যায় না, আমাদের সঙ্গ থেকে দূরে থাকে না। অথচ হরিমতি অথবা আমার প্রতি তার তিলমাত্র আসক্তি জন্মেনি তা নিশ্চয় সত্যি। এমনকি তার অসতর্ক অবস্থায় বারংবার লক্ষ্য করেছি আমাদের দুজনের প্রতি তার এক আন্তরিক ঘৃণা ক্রমেই যেন প্রবল হয়ে উঠছে। এর একমাত্র তাৎপর্য এই যে স্বজনতার সাফাইটুকু রক্ষা করে নির্জনতার সুখটাটুকু ভোগ করতে হলে আমার মতো নবপরিচিত লোককে কাছে রাখা সবচেয়ে সদয় এবং কোনো বিষয়ে একান্তপণে লিপ্ত হওয়ার পক্ষে রমণীর মতো এমন সহজ ছুট আর কিছু নেই। ইতিপূর্বে মনমথুর আচরণ যেরূপ নিরর্থক এবং সন্দেহজনক ছিল, আমাদের আগমনের পর তা সম্পূর্ণ লোপ পেল। কিন্তু একটা দূরের কথা মুহূর্তের মধ্যে বিচার করে দেখতে পারে, এত বড় মতলবী লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারে তা চিন্তা করে আমার হৃদয় উৎসাহে পরিপূর্ণ হয়ে উঠল। মনমথ কিছু যদি মনে না করত তবে আমি বোধহয় তাকে দুই হাতে বুকে চেপে ধরতে পারতাম। সেদিন মনমথর সঙ্গে দেখা হওয়া মাত্র আমি তাকে বললাম, আজ ঠিক করেছি তোমাকে সন্ধ্যা 7টার সময় হোটেলে খাওয়াবো। শুনে সে একটু চমকে উঠল। পর মুহূর্তেই আত্মসংবরণ করে বলল, ভাই মাফ করো, আমার বাকযন্ত্রের অবস্থা বড় শোচনীয়। হোটেলের খানায় মনমথুর কখনো কোনো কারণে অনভিরুচি দেখিনি। আজ তার অন্তরেন্দ্রিয় নিশ্চয়ই নিতান্তই দুরূহ অবস্থায় উপনীত হয়েছে। সেদিন সন্ধ্যার আগে আমার বাসায় থাকবার কথা ছিল না, কিন্তু আমি সেদিন গায়ে পড়ে নানা কথা বেড়ে বিকেলের দিকে কিছুতেই আর উঠবার গা করলাম না। মনমথ মনে মনে অস্থির হয়ে উঠতে লাগল। আমার সকল মতের সঙ্গে সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করল, কোনো তর্কের কিছুমাত্র প্রতিবাদ করল না। অবশেষে ঘড়ির দিকে দৃষ্টিপাত করে ব্যাকুল মনে উঠে দাঁড়িয়ে বলল, হরিমতিকে আজ আনতে যাবে না? আমি সচকিতভাবে বললাম, আরে হ্যাঁ হ্যাঁ, সে কথা ভুলেই গেছিলাম। তুমি ভাই আহারাদি প্রস্তুত করে রেখো, আমি ঠিক রাত 10:30টায় তাকে এনে এখানে উপস্থিত করব। এই বলে বাইরে চলে গেলাম। আনন্দের নেশা আমার সারা শরীরের রক্তের মধ্যে খেলতে লাগলো। সন্ধ্যা 7টার প্রতি মনমথুর যে প্রকার ঔৎসুক্য দেখলাম, আমার ঔৎসুক্য তার চেয়ে অল্প ছিল না। আমি আমাদের বাসার কাছেই প্রচ্ছন্ন থেকে প্রেয়সীর জন্য ব্যাকুল প্রণয়ের মতো মুহুর্মুহু ঘড়ি দেখতে লাগলাম। গোধূলির অন্ধকার ঘনীভূত হয়ে যখন রাজপথে গ্যাস জ্বালবার সময় হলো, এমন সময় একটি রুদ্ধদ্বার পালকি আমাদের বাসার মধ্যে প্রবেশ করল। ওই আচ্ছন্ন পালকিটির মধ্যে একটি অশ্রুসিক্ত অবকুণ্ঠিত পা, একটি মূর্তিমতী ট্র্যাজেডি কলেজের ছাত্রনিবাসের মধ্যে গুটিকত পুড়ে বেহারার কাঁধে চেপে সমুচ্চ হাইহুই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে প্রবেশ করছে কল্পনা করে আমার সারা শরীরে অপূর্ব শিহরণ খেলে গেল। আমি আর বিলম্ব করতে পারলাম না। অনতিকাল পরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। ইচ্ছা
চেয়েছিল গোপনে লুকিয়ে দেখে শুনে নেব, কিন্তু তা ঘটল না। কারণ সিঁড়ির সামনের ঘরেই সিঁড়ির দিকে মুখ করে মনমতো বসেছিল এবং বাড়ির অপর প্রান্তে বিপরীত মুখে একটি অবগুণ্ঠিতা নারী বসে মৃদুস্বরে কথা বলছিল। যখন দেখলাম মনমথ আমাকে দেখতে পেয়েছে, তখন দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে বললাম, ভাই বলছি কি, আমার ঘড়িটা ফেলে এসেছি, তাই নিতে এলাম। মনমথ এমনই অভিভূত হয়ে পড়ল যে মনে হলো যেন তখনই সে মাটিতে পড়ে যায়। আমি কৌতুক এবং আনন্দ চেপে নিরতিশয় ব্যগ্র কণ্ঠে বলে উঠলাম, ভাই তোমার অসুখ করেছে নাকি? সে কোনো উত্তর দিতে পারল না। তখন সেই কাঠের পুতুলের মতো আড়ষ্ট অবগুণ্ঠিত নারীর দিকে ফিরে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি মনমথর কে হন? কোনো উত্তর পেলাম না, কিন্তু দেখলাম তিনি মনমথর কেউ হন না, আমার স্ত্রী হন। তারপর কি হলো সকলে জানেন। এই আমার ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা। আমি কিছুক্ষণ পরে ডিটেকটিভ মহিমচন্দ্রকে বললাম, মনমথর সঙ্গে তোমার স্ত্রীর সম্বন্ধ সমাজ বিরুদ্ধ না হতেই পারে। মহিম বলল, না হওয়াই সম্ভব। আমার স্ত্রীর বাক্স থেকে মনমথর এই চিঠিখানা পাওয়া গেছে বলে একটি চিঠি আমার হাতে দিল। সেখানে নিচে প্রকাশিত হলো, সুচরিতা সু, হতভাগ্য মনমথর কথা তুমি বোধ করিয়া গেছ। বাল্যকালে যখন কাজী বাড়ির মামার বাড়িতে যেতাম, তখন সর্বদাই সেখান থেকে তোমাদের বাড়ি গিয়ে তোমার সঙ্গে অনেক খেলা করেছি। আমাদের সে খেলা এবং সে খেলার সম্পর্ক ভেঙে গিয়েছে। তুমি জানো কিনা বলতে পারি না, এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে এবং লজ্জার মাথা খেয়ে তোমার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধের চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের বয়স প্রায় এক বলে উভয় পক্ষের কর্তারা কোনোভাবেই রাজি হলেন না। তারপর তোমার বিয়ে হয়ে গেলে 4-5 বছর তোমার আর কোনো সন্তান পায়নি। আজ 5 মাস হলো তোমার স্বামী কলকাতা পুলিশের কর্ম নিয়ে শহরে গেছে। খবর পেয়ে আমি তোমাদের বাসা সন্ধান করে বের করেছি। তোমার সঙ্গে সাক্ষাতের দুরাশা এবং অন্তর্যামী জানি তোমার গার্হস্থ্য সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ লাভ করবার দুরভিসন্ধি আমি জানি। সন্ধ্যার সময় তোমাদের বাসার সম্মুখবর্তী একটি গ্যাস পোস্টের তলায় আমি সূর্যপাস্কের মতো দাঁড়িয়ে থাকি। তুমি ঠিক 7:30টার সময় একটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প নিয়ে প্রতিদিন নিয়মিত তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানালাটির সামনে স্থাপন করো। সেই সময় মুহূর্তকালের জন্য তোমার দীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হয়ে ওঠে। তোমার সম্বন্ধে আমার এই একটি মাত্র ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সঙ্গে আমার আলাপ এবং প্রেমের ঘনিষ্ঠতাও হয়েছে। তার চরিত্র যেরূপ দেখলাম তাতে বুঝতে পারি যে তোমার জীবন তোমার প্রতি আমার কোনো প্রকার কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করেছে, তিনি সেই চেষ্টা স্থাপন করেছেন। অতএব আমার স্পর্ধা মাপ করে শুক্রবার সন্ধ্যাবেলায় ঠিক 7টার সময় গোপনে পালকি করে একবার 20 মিনিটের জন্য আমার বাসায় এলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতগুলি গোপন কথা বলতে চাই। যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করতে পারো, তবে তার সম্বন্ধে প্রমাণও দেখাতে পারি। সেই সঙ্গে কতগুলি পরামর্শ দিতেও ইচ্ছে করি। আমি ভগবানকে অন্তরে রেখে আশা করছি সেই পরামর্শ মতে চললে তুমি একদিন ঠিক সুখী হতে পারবে। আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নয়। ক্ষণকালের জন্য তোমাকে সম্মুখে দেখব, তোমার কথা শুনবো এবং তোমার চরণ তল স্পর্শে আমার বাড়িখানিকে চিরকালের জন্য সুখ স্বপ্ন মণ্ডিত করে তুলব।
এই আকাঙ্ক্ষাও আমার অন্তরে আছে। যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এই সুখ থেকেও আমাকে বঞ্চিত করতে চাও, তবে সে কথা আমাকে লিখো। আমি তার উত্তরে চিঠির মাধ্যমেই সকল কথা জানাবো। যদি চিঠি লিখবার বিশ্বাসও না থাকে, তবে আমার এই চিঠিখানি তোমার স্বামীকে দেখিও। তারপরে আমার যা বক্তব্য তা তাকেই বলবো। নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মনমথনাথ মজুমদার।